আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রামিসা হত্যা মামলার রায় রোববার। বাংলাদেশে বাড়ছে ক্যান্সার, বছরে মৃত্যু 1,16,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ তুরস্কের। 8 দিন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রী। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর ও সাবেক এমপি সনি সহ 29 জনের বিরুদ্ধে মামলা। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় উদ্ধার 50, আটক 9 পাচারকারী। নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক 24। 18 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের। ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড। 4,500-এরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করবেন। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শনিবার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বাসসকে বলেন, সাক্ষ্য প্রমাণে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রামিসাকে হত্যার অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রদান করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য রোববার দিন ধার্য করেন। বাংলাদেশে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে খাদ্যাভ্যাসের পরিবর্তন, তামাকজাত পণ্যের ব্যবহার, দূষণ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে দেশে বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রকোপ বাড়ছে। এর মধ্যে 5 ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে 1,16,000-এরও বেশি মানুষ মৃত্যু হচ্ছে। একই সময় নতুন রোগী শনাক্ত হচ্ছে প্রায় 1,67,000। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় আরো বেশি হতে পারে। দেশের অন্যতম বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গত বছর চিকিৎসা নিয়েছেন প্রায় 42,500 রোগী। এর মধ্যে নতুন রোগীর সংখ্যা ছিল প্রায় 31,000। 2025 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে বর্তমানে 38 ধরনের ক্যান্সার শনাক্ত হচ্ছে। পুরুষদের মধ্যে ফুসফুস, খাদ্যনালী, মুখ ও ঠোঁটের ক্যান্সারের হার বেশি। অন্যদিকে নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন স্তন, জরায়ুমুখ ও ডিম্বাশয়ের ক্যান্সারে। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং একথা জানিয়েছেন। প্রেস উইং জানান, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও এই বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাফাত হোসেন বলেছেন, রবিবার 7 জুন বিকেলের মধ্যে 8 দিন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে। কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, সন্তোষজনক উত্তর না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে মিন্টো রোডের বাসায় স্বাস্থ্য খাতের অগ্রগতি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকাল 10টা পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র্যালি করা হয়েছে। রবীন্দ্র সরণি থেকে শুরু করে ঢাকা শহর সহ সারা দেশের জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রোববার 7 জুন। বিকেল 3টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত 7 মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। মূলত এই অধিবেশনেই 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম ও আওয়ামী লীগের সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি সহ 29 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক SI মোহাম্মদ জামাল হোসেন বাধিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন। মামলায় 80 থেকে 90 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে 2 জন হলেন নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার মোহাম্মদ জামান বাবু ও সাইফুল ইসলাম সজীব। অন্যজনের নাম জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি নৌকা থেকে 50 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে ভাষ্য কোস্টগার্ডের। এ ঘটনায় জড়িত সন্দেহে 9 জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুক্তাকিন সিদ্দিকী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড, তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের 24 নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও পুলিশের দাবি, তাদের মধ্যে 9 জন যুবলীগ এবং 15 জন ছাত্রলীগ নেতা রয়েছেন। শনিবার 6 জুন দুপুর 2টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার 5 জুন রাতে উপজেলার জবালিয়া, কালাদরাব ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার 5 জুন বিকেল 4টার দিকে সদর উপজেলার বাধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশের 18 অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। শনিবার 6 মে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান।
ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের ঘটনায় তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। শনিবার 6 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে অননুমোদিত ট্যাঙ্কার চলাচল নিয়ে সংঘর্ষের জেরে কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত আইআরজিসির যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা হয়েছে। এর জবাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এক কুয়েতি টেলিভিশন উপস্থাপককে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওই উপস্থাপক টেলিভিশন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান সমর্থনমূলক বক্তব্য দেন, যা কুয়েতের আইন অনুযায়ী রাষ্ট্রীয় নীতির পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। পরে জয়নাব দাস্তি নামের কুয়েতে জন্মগ্রহণকারী ওই উপস্থাপিকাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচার শেষে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুয়েত সরকার দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিষয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে। তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পক্ষে প্রকাশ্যে মত দেওয়াকে দেশটির কর্তৃপক্ষ সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বক্তব্য বা প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১.৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪,৬০০-রও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১,০৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩,৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।